দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 3 বছর ধরে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ। 2024 সালে নেমেছে 5 বছরের মধ্যে সর্বনিম্নে। পতনের ধারায় ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। 8 মাসে সূচক কমেছে 780 পয়েন্ট। লোডশেডিং পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না, সহনীয় রাখার আশ্বাস বিদ্যুৎ উপদেষ্টার। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সবশেষ 3 বছরে দেশে ধারাবাহিকভাবে কমছে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই। 2023-এর তুলনায় 2024-এ কমেছে 13% মতো, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে এদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে না বিদেশিরা। এর পাশাপাশি ডলার সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও এফডিআই কমার অন্যতম কারণ। রায়হান শোভনের রিপোর্ট। এক দেশ থেকে অন্য দেশে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে বিনিয়োগ হয় তা পরিচিত সরাসরি বিদেশি বিনিয়োগ হিসেবে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে দেশে এমন বিদেশি বিনিয়োগ এসেছে 127 কোটি ডলার, আর তার আগের বছর অর্থাৎ 2023-এ ছিল 146 কোটি ডলার। সে হিসেবে বছরের ব্যবধানে এফডিআই কমেছে 19 কোটি ডলার বা 13.25%। বিনিয়োগ পরিবেশটা নির্ভর করে রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সবকিছুর উপরেই কিন্তু নির্ভর করে। তা আপনি আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রতিটি পরিবেশই তো এখন অনেকটাই, যেটাকে আমরা বলি, আনসার্টিন, এবং এই অনিশ্চয়তা যতদিন বিরাজমান হবে ততদিন কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হবেন না। খুবই স্বাভাবিকভাবে যদি আমি বলি, তাহলে আমার দেশের ভিতরে বিনিয়োগ পরিস্থিতিও যদি শক্তিশালী না হয়, বিদেশি বিনিয়োগ অনেক বড় আকারে আসবে এটা আমি মনে করি না। এটা ক্ষেত্র বিশেষে কোনো একটা বিশেষ প্রকল্প, বিশেষ খাতের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু বড় পরিসরে এটার উন্নতির কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশ ব্যাংকের সরাসরি বিনিয়োগের বছরওয়ারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, 2020 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছিল 146 কোটি ডলার। তার পরের বছর অর্থাৎ 2021-এ এসেছিল 157 কোটি ডলার। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরই কমতে থাকে বিদেশি বিনিয়োগ। 2022-এ তার আগের বছর থেকে 5 কোটি ডলারের বিনিয়োগ কমে আসে 152 কোটি ডলার। 2023-এ এসেছিল 146 কোটি ডলার, আর সবশেষ 2024-এ এফডিআই নেমে আসে 127 কোটি ডলারে, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। যত দ্রুত আমরা আমাদের অর্থনৈতিক ফান্ডামেন্টালসগুলোকে শক্তিশালী করতে পারবো, নিশ্চিত করতে পারবো যে বিদ্যুৎ জ্বালানির সরবরাহ রয়েছে, এবং যদি আগামী কয়েক মাসের ভিতরে একটা রাজনৈতিক যদি একটা ক্ষেত্র তৈরি হয়, যে একটা ধরনের পথ নির্দেশিকা আছে, এটা নির্বাচন এবং অন্য বিষয়গুলো, তাহলে আস্তে আস্তে বিনিয়োগের ব্যাপারে আমার মনে হয় যে এটা আগ্রহী হয়ে উঠবে। আগামীতে ইলেকশনে যে রাজনৈতিক সরকার যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, তারা কি নীতি গ্রহণ করছে, তারা বিনিয়োগের পরিবেশটাকে কিভাবে উন্নত করার জন্য প্রচেষ্টা নিচ্ছে বা সেটা করতে সক্ষম হচ্ছে, তার উপরে নির্ভর করে কিন্তু বিদেশি বিনিয়োগকারী যারা আছেন তারা এগিয়ে আসবেন। কাজেই বর্তমান এই স্বল্পকালীন সরকারের সময়ে বিদেশি বিনিয়োগকারীরা যে খুব একটা আগ্রহী হবেন, এটা বোধহয় আশা করা সঠিক হবে। জানা গেছে 2024-এ আসা বিনিয়োগের মধ্যে 62 কোটি ডলার বা 49%ই পুনঃবিনিয়োগ। ইকুইটি ক্যাপিটাল হিসেবে 54 কোটি ডলার, আর আন্তঃকোম্পানি ঋণ হিসেবে পাওয়া গেছে 10 কোটি ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ব্যাংক ও তৈরি পোশাক খাতে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আবারও পতনের ধারায় দেশের পুঁজিবাজার। বেশিরভাগ দিনই কমছে সূচক। বর্তমান কমিশনের 8 মাস মেয়াদে সূচক কমেছে 780 পয়েন্ট। লেনদেনও ঘুরপাক খাচ্ছে 300 কোটির ঘরে। এ সময় বাজার মূলধন কমেছে 37,000 কোটি টাকার বেশি। বিনিয়োগকারীরা বলছেন, বাজারে আস্থার সংকট প্রকট, যা দরপতনকে উস্কে দিয়েছে। একরামুল ইসলাম খানের রিপোর্ট। পুঁজিবাজারে অব্যাহত দরপতন চলছেই। বিগত 10 কার্যদিবসের মধ্যে 9 দিনই কমেছে সূচক। এ সময় সূচক হারায় 174 পয়েন্ট। লেনদেনও ঘুরপাক খাচ্ছে 300 কোটির ঘরে। এমন অবস্থা চলছে গেল 8 মাস ধরে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে। বিনিয়োগকারীরা বলছেন, পুঁজিবাজারে আস্থার সংকট প্রকট, যা দরপতনের প্রধান কারণ। বর্তমান কমিশন একসাথে 28টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলায় বড় লোকসানে পড়েছেন তারা। এর সাথে ফোর্ট সেল বেড়ে যাওয়া ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে অস্থিরতা বিনিয়োগ পরিবেশকে টালমাটাল করেছে। গত এক সপ্তাহে কৃত্রিমভাবে যারা ধ্বংস করছে, বাজারে যেভাবে পতন হয়েছে, এইটুকু যদি আপনি পর্যালোচনা করলে মেন হোতা কারা বেরিয়ে আসবে।
পুঁজিবাজারে যারা আসছে তাদেরকে নানান রকম হ্যারাসমেন্ট, এত বেশি হ্যারাসমেন্ট হচ্ছে পুঁজিবাজারে এসে, মানে তারা পুঁজিবাজারে এসে ঠকছে। পুঁজিবাজারে সবাই আসে বিনিয়োগ করতে, ইনকাম করতে। সে ইনকাম যদি না হয় কেন আসবে? 8 মাসে একটা আইপিও আনতে পারে নাই। আমি মনে করি তার থেকে ব্যর্থতা আর কিছুই নেই। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর আশ্বস্ত করেছিলেন পুঁজিবাজারে বিও হিসাবদারির সংখ্যা 50 লাখে উন্নীত করবেন। আদতে গত 8 মাসে বাজার ছাড়া হয়েছে 1.5 লক্ষ বিনিয়োগকারী। এ সময়ে কোনো আইপিও আনতে পারেননি বিএসইসি। একটা সময় পুঁজিবাজারে 33 লাখ সক্রিয় বিনিয়োগকারী দেখা গেলেও এখন তা নেমেছে 12 লাখে। ডিএসসির তথ্য বলছে এই 8 মাসে বাজার মূলধন কমেছে 37,000 কোটি টাকার বেশি। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল 5,775 পয়েন্টে। 8 মাসের ব্যবধানে সূচক 780 পয়েন্ট কমে অবস্থান করছে 4,955 পয়েন্টে। সমানতালে কমেছে ডিএস30 সূচক এবং সরিয়া ভিত্তিক সূচকও। খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাতে ব্যাপক সংস্কার কাজ চললেও পুঁজিবাজারে দৃশ্যমান কিছুই হয়নি। বরং নিয়ন্ত্রক সংস্থার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত বাজারকে পেছনে ফেলে দিয়েছে। এছাড়া ব্যাংক সুদের হার বেশি, সঞ্চয়পত্র বন্ডের সুদ হার বেশি হয় বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকছে। ভালো কোম্পানি মার্কেটে আসছে না, কারণ খারাপের সংখ্যা এত বেশি, এখানে ভালো কোম্পানিগুলো এখানে টিকবে না। কারণ হচ্ছে খারাপ কোম্পানি আসছে, খারাপ কোম্পানির জবাবদিহিতা বেশি, ভালো কোম্পানি এত জবাবদিহি আপনার হচ্ছে ওরা পছন্দ করে না। জেড গ্রুপগুলো কেন আসলো, আর জেড গ্রুপকে কেন আমরা রেকগনাইজ করতেছি যে এগুলি খারাপ কোম্পানি? তাহলে খারাপ কোম্পানিকে যদি বিএসইসি রেকগনাইজ করে, তাহলে এই খারাপ কোম্পানিগুলোকে মার্কেটে এন্ট্রি কেন দিল? এমন অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুত বিএসইসিকে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। লোডশেডিং হবে, তবে তা যেন সহনীয় পর্যায়ে থাকে সে চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সংকট মেটাতে প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উৎপাদন চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে লোডশেডিং হচ্ছে বলেও দাবি করেন উপদেষ্টা। গরম এলেই বাড়ে বিদ্যুতের চাহিদা। এই মুহূর্তে দেশে 18,000 মেগাওয়াটের বিপরীতে বিদ্যুতের যোগান রয়েছে 16,500 মেগাওয়াটের মতো। ফলে বিভিন্ন স্থানে হচ্ছে লোডশেডিং। তবে যান্ত্রিক ত্রুটি ও সঞ্চালন ব্যবস্থায় সমস্যার কারণেও অনেক স্থানে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। একটা ফিউজ চলে গেছে, একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, ওটা আবার রিপেয়ার করলে আবার এটা চলে না। কারো বাড়িতে বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকার এটাও একটা কারণ, যে ট্রান্সমিশনটা, এবং এগুলো কিন্তু গ্রীষ্মকালে বেশি হয়, মানে এই ফ্রিকোয়েন্সি এগুলো বেশি হয়। ব্যাপক যে দুর্নীতি হয়েছে এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের যে পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। উপদেষ্টা বলেন, লোডশেডিং হচ্ছে এবং হবে, তবে তা যেন সহনীয় পর্যায়ে রাখা যায় সে বিষয়ে কাজ করছে সরকার। জানান, প্রয়োজনে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো হবে। শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে। তেলভিত্তিক যেসব যারা বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে, তখন আমরা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। শনিবার খুলনা ও বরিশাল বিভাগে ঘটে যাওয়া ব্ল্যাক আউট নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। ইতোমধ্যে ওই বিপর্যয়ের কারণ ও ভবিষ্যতে গ্রিড বিপর্যয় এড়ানোর লক্ষ্যে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের 7 কর্মদিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় সচিবালয়ে সংবাদ সম্মেলনে। উবাইদুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খাদ্য মূল্যস্ফীতির লাল তালিকায় উঠেছে বাংলাদেশের নাম, আর এই অবস্থানে দেশ আছে প্রায় 2 বছর ধরে। বিশ্বব্যাংকের খাদ্য নিরাপত্তা বিষয়ক হালনাগাদ এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশের পাশাপাশি এই তালিকায় রয়েছে ভারত,
কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া সহ আরও 14টি দেশের নাম। এসব দেশের 10 থেকে 12 মাসের খাদ্য মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। কোন দেশের জীবনযাত্রার ব্যয় কত বেশি তা বোঝাতে পৃথিবীর বিভিন্ন দেশকে 4 ভাগে ভাগ করেছে বিশ্বব্যাংক। যেখানে 30% বেশি মূল্যস্ফীতি আছে এমন দেশগুলোকে বেগুনি শ্রেণীভুক্ত করা হয়েছে, আর 5 থেকে 30% মধ্যে থাকা দেশগুলো লাল। 2 থেকে 5 হলুদ, 2% কম মূল্যস্ফীতি আছে এমন দেশকে সবুজ শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে। সব মিলে 172টি দেশের মূল্যস্ফীতি পর্যালোচনা করা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। 17,777 কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার জন্য রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রতিবেদনে দাবি করা হয়, যেসব কর্মী সব টাকা পরিশোধ এবং ভিসা পাওয়ার পরও যেতে পারেনি তার সব দায় রিক্রুটিং এজেন্সিগুলোর। তারা ভুক্তভোগীদের সব টাকা ফেরত দিতে বাধ্য। তবে এরই মধ্যে এজেন্সিগুলো কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বেঞ্চ। গত বছর দেশের ইতিহাসে মালয়েশিয়ার কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম, যেখানে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। গত বছরের জুলাইতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থ লুটে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 22 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,995-তে। বেচা কেনা হয়েছে 338 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 235টির, কমেছে 99টির, আর অপরিবর্তিত আছে 63টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক পিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4,995.47 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 22.87 পয়েন্ট বেশি। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 7.8% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ মিক্সড পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে এনবিএফআই, ফলোড বাই ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বিচ হ্যাচারি লিমিটেড, ফলোড বাই মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কার পাল্টে দিতে পারে রোগ নির্ণয়ের গতিপথ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক, চট্টগ্রামের সন্তান ডক্টর ইয়াসির খানের আবিষ্কৃত সোয়েট সেন্সর ও স্মার্ট পিল স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত দেবে আগে ভাগে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। তখন একটু আগে বললাম না, সোডিয়াম মেজার করা যায়। নিজের আবিষ্কৃত সোয়েট সেন্সর দেখাচ্ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর ইয়াসির খান। শরীরের ঘাম থেকে নিঃসৃত সোডিয়াম, ক্যালসিয়াম ও অ্যামোনিয়ার মাত্রা পরিমাপ করে রোগ নির্ণয় করা সম্ভব এটি দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কত 4টা হোলের মতো আছে। তো এখানে হোলগুলোতে আপনার সোয়েট যায়, আর ওই হোলের নিচে কতগুলো ইলেকট্রনিক সেন্সর আছে, তা মেজার করে আপনার সোয়েটের এখন সোডিয়াম লেভেল, অ্যামোনিয়াম, ক্যালসিয়াম, পিএইচ, রেঞ্জ অফ মার্কার্স সোয়েট থেকে। আর আমরা যদি বুঝতে পারি কোন মার্কার কিভাবে চেঞ্জ হচ্ছে, তখন ওটা আপনার হেলথের স্ট্যাটাস দেবে। প্রেসিশন হেলথের জন্য একটা টুল, যেখানে আমরা অল্প খরচে বাসায় একটা স্মার্ট ওয়াচের ইউজ করার মতোই এটা ইউজ করতে পারবো, যেখানে আমরা সোয়েট বা আদার বডিলি ফ্লুইডস দিয়ে ডিফারেন্ট কেমিক্যাল মার্কার্স মনিটর করে ওভার টাইম বুঝতে পারবো আপনার হেলথের কী অবস্থা আর আপনার ডিজিজের প্রবাবিলিটি কেমন। এরই মধ্যে সফলভাবে এই প্রকল্পের পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। পেটেন্টের জন্য জমা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে। গত বছর ডিসেম্বরে সোয়েট সেন্সর নিয়ে প্রথম প্রকাশনাটি বের হয় অ্যাডভান্স ইন্টেলিজেন্স সিস্টেমস নামক একটি জার্নালে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি করা ডক্টর ইয়াসিরের আরেকটি উল্লেখযোগ্য উদ্ভাবন স্মার্ট পিল। এটি শরীরের অন্ত্রের রোগ নির্ণয়ে ব্যবহার করা সম্ভব। এইটাতে এমন সেন্সর আছে যেটাতে আমি আমার গাটের মধ্যে কি ধরনের গ্যাসেস আছে বা নিউরাল অ্যাক্টিভিটি আছে ওটা মনিটর করার চেষ্টা করছি।
স্পেসিফিকলি এটার অ্যাপ্লিকেশন হবে নিউরোডিজেনারেটিভ ডিজিজ, পার্কিনসন্স, আলজাইমার্স। সো ওগুলা আর্লি ডায়াগনোসিস। ঠিক একইভাবে আপনি যদি একটা ক্যাপসুল দিয়ে বুঝতে পারেন আপনার প্রবাবিলিটি অফ পার্কিনসন্স, দেন আপনি প্রোঅ্যাক্টিভলি আপনার হেলথটা মেনটেন করতে পারবেন। এই আবিষ্কারের পেটেন্টের জন্য তিনি আবেদন করেছেন, যা প্রাণী ও মানুষের ওপর সফল পরীক্ষার পরই বাজারে ছাড়ার আশা এই বিজ্ঞানীর। স্মার্ট পিল গবেষণায় সম্ভাবনার জন্য তিনি পেয়েছেন আমেরিকার বিখ্যাত প্যাকার্ড ফেলোশিপ। তার লক্ষ্য বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোর মানুষের জন্য এসব যন্ত্র সহজলভ্য করা। অ্যাফোর্ডেবিলিটির একটা প্রশ্ন থাকে, আর বাংলাদেশের মতো দেশে ডিভাইসের দাম কমাতে পারলে ভালো। তো আমরা এখন চেষ্টা করছি যাতে এটা লো কস্টে, কম খরচে বানানো যায় কিনা। ইভেনচুয়ালি আমরা চেষ্টা করব ইন দ্য রেঞ্জ অফ টেন্স অফ ডলার্স এই ক্যাপসুলগুলো ক্রিয়েট করতে। তো ওই রেঞ্জে গেলে আমরা সবাইকেই দিতে পারবো। খুব সুন্দর। এগুলো ছাড়াও সেন্সর ডিজাইনিং নিয়ে কাজ করেন ডক্টর ইয়াসির। স্ট্রেচেবল এসব সেন্সর দিয়ে সহজেই পাওয়া যাবে শরীরের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত, যেমন হৃদস্পন্দন, শরীরের তাপমাত্রা, ত্বকের পরিবাহিতা ইত্যাদি। ডক্টর ইয়াসির পেয়েছেন গুগল রিসার্চ অ্যাওয়ার্ড 2023 সহ বেশ কিছু পুরস্কার। মোহসেনাত শিহাব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।